আসসালামু আলাইকুম। এখন আমরা চলে আসলাম কনক্রিটের পরবর্তী ভিডিওতে। তো এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কম্পাকশনের একটা গ্রাফ। মানে একটা কনক্রিটের জন্য কম্প্যাকশন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য এই একটা গ্রাফই যথেষ্ট। তো এই গ্রাফের এই দিকে আছে হচ্ছে স্ট্রেংথ রেশিও আর এই দিকে আছে হচ্ছে ডেনসিটি রেশিও। এটা হচ্ছে কনক্রিটের জন্য। তো তার আগে আমি একটা জিনিস বলে রাখি, কম্প্যাকশন মানে কি? কম্প্যাকশন হচ্ছে কনক্রিটটাকে যে একটা শাটারিং বা ফর্মওয়ার্ক আছে তার ভিতর ঢেলে যখন সেটাকে রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বা ভাইব্রেশনের মাধ্যমে এর ভিতর যে এয়ার ভয়েড থাকে সেটাকে বের করে দেওয়া হয়, সেটাই হচ্ছে কম্প্যাকশন। তো এখন এদিকে যে রেশিওটা আছে এটা হচ্ছে দেওয়া আছে, এদিকে কত আছে, 0.1 2 3 4 5 6 7 8 9, 0.9-এর পরে হচ্ছে 1। তো এই 1 বলতে বোঝানো হচ্ছে যে আমরা যে কনক্রিটটা কাস্টিং করতেছি সেই কনক্রিটের টার্গেট স্ট্রেংথ যদি 5000 পিএসআই হয় তার, এবং সেইখান থেকে যদি আমরা 5000 পিএসআই যদি পাই তাহলে তার রেশিও আসতেছে হচ্ছে 1। ঠিক একইভাবে ওই কনক্রিটের যে ডেনসিটি রেশিও, মানে কনক্রিটের যে ডেনসিটি আছে ইউনিট ওয়েট, যে 2400 কেজি পার মিটার কিউব, তো সেইখান থেকে কম্প্যাকশন করার পরে যখন কনক্রিটটা ফুললি ডেন্স হয়ে গেল, সেই ডেন্স থেকে যদি আমরা মাস করি তখন যেটা পাবো যে যদি আমরা 2400 কেজি পার মিটার কিউবই পাই তখন তার ডেন্সিটি রেশিওটা হচ্ছে 1। এখন এইখানে যদি কনক্রিটের যে টার্গেট স্ট্রেংথ আমাদের 5000 পিএসআই, সাপোজ আমরা পেলাম 4000 পিএসআই, তো সেখান থেকে 4000 মানে যে পিএসআই যেটা আমরা পেলাম ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টার্গেট যে স্ট্রেংথ, সেটা দিলে যে রেশিওটা আসবে সেটাই হচ্ছে স্ট্রেংথ রেশিও। আর একইভাবে আমাদের মানে যে ডেনসিটিটা আমরা পেলাম কনক্রিট থেকে, সেই ডেনসিটি পাওয়ার ডেনসিটি ডিভাইডেড বাই আমাদের যে ইউনিট ওয়েটের যে ডেনসিটিটা আছে কনক্রিটের, সেটা যদি করি তাহলে আমরা এই কনক্রিটের ডেনসিটি রেশিওটা পাবো। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে এই কম্প্যাকশনের ক্ষেত্রে কনক্রিটের যদি কম হয় কম্প্যাকশনের কম হওয়ায় যদি কনক্রিটের ডেনসিটি 10% কমে যায়, অনলি 10%, এখান থেকে চলে আসা মানে 0.90, তাহলে আমাদের স্ট্রেংথ আসতেছে কত, এই বরাবর যদি চলে আসি এইখানে প্রায় 50%-এর কাছাকাছি চলে আসছে, মানে 50% থেকেও কম যদি 10% ডেনসিটি কমে যায় কম্প্যাকশনের কারণে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে ডেনসিটি কমলো অল্প কিন্তু স্ট্রেংথ চলে আসলো মাত্র 50%-এ। তো এই জন্যই কম্প্যাকশন একটা কনক্রিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যেন কম্প্যাকশনের ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা না হয়। আচ্ছা, ওয়ার্কেবিলিটিটা কি? যে কনক্রিটের এখানে অনেক জটিলভাবে লেখা আছে, আমরা একটু সহজভাবেই বুঝি যে কনক্রিটের কম্প্যাকশন করার ফলে এর ওয়ার্কেবিলিটিটা বৃদ্ধি পায়। ওয়ার্কেবিলিটি বাংলা হচ্ছে এর যে কার্যক্ষমতা, আর কম্প্যাকশন কম হলে এর ওয়ার্কেবিলিটিটা কমে যায়। তো এটাই হচ্ছে মূলত ওয়ার্কেবিলিটি, যেটা সহজভাবে আমরা বুঝলাম। তো এই ওয়ার্কেবিলিটির যে ফ্যাক্টরগুলো আছে, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলো কি কি? ফার্স্টেই আছে হচ্ছে ওয়াটার কন্টেন্ট। এটা 5 স্টার দেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়াটারের পরিমাণ যদি বাড়ানো হয় কাস্টিংয়ে কনক্রিটের ভিতর তখন কিন্তু এর ওয়ার্কেবিলিটিটা বাড়তে থাকে। তবে শুধু ওয়াটার বাড়লে হবে না, কারণ এই ওয়াটারের সাথে ওয়াটার সিমেন্টের যে রেশিও সেটা জড়িত। ওয়াটার বাড়লে অবশ্যই সিমেন্টের পরিমাণও বাড়াইতে হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আছে হচ্ছে এগ্রিগেট টাইপ, মানে কি ধরনের এগ্রিগেট, সেটা রাউন্ড নাকি বিভিন্ন কণা আকৃতির বিভিন্ন শেপের। তো রাউন্ড শেপের যদি হয় সেক্ষেত্রে তার ওয়ার্কেবিলিটি আরও বেশি বৃদ্ধি পায়। এরপর হচ্ছে গ্রেডিং আছে এগ্রিগেটের, সেই গ্রেডিংয়ের উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে এগ্রিগেট সিমেন্ট রেশিওর উপরও ডিপেন্ড করে। অ্যাডমিক্সার, মানে কনক্রিটে যদি অ্যাডমিক্সারটা ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু এর ওয়ার্কেবিলিটিটা বৃদ্ধি পায়। যেমন প্লাস্টিসাইজার আছে, আরও এরকম অনেক অ্যাডমিক্সার আছে যেগুলা কনক্রিটে ইউজ করা ভালো, তো প্রবলেম নাই, তবে এর ওয়ার্কেবিলিটিটা বৃদ্ধি পায় ক্ষেত্রে। ফাইননেস অফ সিমেন্ট, মানে সিমেন্ট যত ফাইন হবে তত কিন্তু এর ওয়ার্কেবিলিটিটা বৃদ্ধি পাবে। এই জিনিসটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত। মানে এইখানে কিন্তু আরেকটা কথা লেখা আছে, ফ্যাক্টরস আর ইন্টারেক্টিং, যে এই ফ্যাক্টরগুলো কিন্তু একটা আর একটার সাথে কানেক্টেড। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা বাড়াইলে আরেকটা কমানো, মানে আরেকটা বাড়াইলাম না, এরকম কিন্তু করানো যাবে না। অবশ্যই একটা বাড়াইলে তার সাথে আরেকটা যদি সম্পর্ক থাকে সেটা বৃদ্ধি করতে হবে, তাহলে ওয়ার্কেবিলিটিটা
ঠিকঠাক থাকবে।